গরমের শুরুতেই কিন্তু সবার ঘরেই একটু একটু এঁচড় বা কাঁঠাল রান্না করা হয়। তো তোমরা যদি একঘেয়েমি এঁচড় রান্না করতে করতে বিরক্ত হয়ে যাও, তাহলে আজকের এই এঁচড়ের রেসিপিটা কিন্তু তোমাদের জন্যই। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। তো প্রথমে কিন্তু আমি এঁচড়টা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জল গরম করতে বসিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে নেব 80% মতো। 70 to 80% সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে এঁচড়টা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ এঁচড়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এঁচড়টা কিন্তু খুব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এঁচড়টা কতটুকু সেদ্ধ হয়েছে তার জন্য কিন্তু একটা চাকু বা নাইফের সাহায্যে আমি চেক করে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারলে যে কতটুকু আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এঁচড়টা জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে কিন্তু এদিকে কড়াই বসিয়ে আবারও সরিষার তেল পরিমাণ মতো দিয়ে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি লালচে করে ভেজে নেব। তো এই এঁচড়ের সাথে কিন্তু আলুর সাইজটা একটু বড় বড়ই যাবে, ডুমো ডুমো করে কেটে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আলুটা কিন্তু আমি লালচে করে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেলে কিন্তু ঠান্ডা করে রাখা এঁচড়গুলো আমি এখানে দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে ভেজে নেব লালচে করে। যত ভালো ভাজা হবে তার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো একটু সময় নিয়ে কিন্তু লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে খুব ভালোভাবে এঁচড়টাকে আলুর সাথে ভেজে নিতে হবে। দিকে এঁচড় আর আলুটা ভাজা ভাজা হতে থাক, ওইদিকে আমি কিছু মশলা তৈরি করে নিই। তো মশলার মধ্যে এগুলো সবগুলোই কিন্তু আলাদাভাবে আমি মশলা তৈরি করব, তার জন্য কিন্তু একসাথে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, আর নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে ছিল মৌরি, জিরে, আর নিয়েছি গোটা ধনে, নিয়েছি একটা দারচিনি, নিয়েছি লবঙ্গ নিয়েছি 4টার মতন, আর গোলমরিচ নিয়েছি 10-12টার মতো, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ। তো এই মশলাগুলোকে কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়ে এক এক করে মশলাটাকে তৈরি করে নেব। তো প্রথমেই কিন্তু পেঁয়াজটাকে আমি একটা কুড়ানো দিয়ে কিন্তু কুড়িয়ে নিচ্ছি। এই রান্নাটার জন্য কিন্তু পেঁয়াজটা কুড়িয়ে নিতে হবে একটু কষ্ট করে, বাটাবাটিও চলবে না আবার কিন্তু কুচিও চলবে না। তো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কুড়ানো হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দিয়ে চলে যাব এই মশলাগুলো তৈরি করতে। তো ওদিকে কিন্তু আমি আদা আর রসুনটাকেও বেটে নিয়েছি, আর এদিকে কিন্তু আমার এঁচড়টা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুর সাথে দেখলেই বোঝা যাচ্ছে যে কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, খুব মানে কালারটাও খুব দারুণ এসেছে। এখন এগুলোকে কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপরে এগুলোকে সাইডে রেখে দিয়ে কিন্তু বাকি রান্না প্রসেসিংটা আমি শুরু করব। তো এই এঁচড়গুলো নামানো হয়ে গেলে এদিকে একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসের উপর তারপরে যে গোটা গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু লো ফ্লেমে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এগুলোকে ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায় বলো বা মিক্সিং জারে বলো গুঁড়ো করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে কিন্তু দিয়ে দিয়েছি। তেজপাতাটা হালকা ভাজা ভাজা করে নিয়ে কিন্তু পেঁয়াজটা দিয়ে রেখেছিলাম কুড়িয়ে, সে পেঁয়াজ কুড়ানোটা কিন্তু দিয়েছি। আর পেঁয়াজ কুড়ানোটা কিন্তু খুব ভালোভাবে এই তেলের সাথে একটু ভাজতে হবে। পেঁয়াজ কুড়াটা দেখো খুব সুন্দর কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছিল। এখন দিয়ে দেব আদা আর রসুন বাটাটা। তো আদা রসুনের সাথে কিন্তু আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও বেটেছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। তো তোমরা কিন্তু অবশ্যই আদা রসুনের সাথে 4 থেকে 5টা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা কয়েকটা বেটে নিবে। তো আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে করে আদা আর রসুনের যেটা এক্সেস গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। তো এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু আমি একটু সময় নিয়ে আদা, কাঁচা লঙ্কা, রসুনটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো বাকি মশলা বলতে গুঁড়ো মশলা শুধু হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতন, আর দেবো 1 টেবিল চামচের থেকেও একটু কম লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য। আর স্বাদ মতো দিয়ে দিলাম কিন্তু নুনটাও তোমরা বুঝে দিবে, লাগলে কিন্তু পরে আবার ব্যবহার করা যেতে পারে। তো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে একবার ভাজা ভাজা করে নিব। তো
তো মশলাগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেলে দেখো খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কিন্তু দিয়ে দিলাম যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই কিন্তু 2 টেবিল চামচের থেকে 1 টেবিল চামচ কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, আর বাকি গুঁড়ো মশলা কিন্তু পরে আমরা শেষের দিকে ব্যবহার করব। তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো। এই সময় কিন্তু দিলে মশলার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে এঁচড় আর আলুর মধ্যে ঢুকে যাবে, আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে। এঁচড় আর আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে এঁচড় আর আলুটাকেও খুব ভালোভাবে কষাতে হবে, যাতে করে মশলার যতগুলো ফ্লেভার আছে সবটুকুই কিন্তু এঁচড় আর আলুর সাথে মিশে যায়। তো তার জন্য কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। 5 মিনিট পর কিন্তু চলে আসলাম। এখন দেখতেই পাচ্ছ নিচে থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোলের জন্য। এই রান্নাটা কিন্তু বেশি একটা ঝোল ভালো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি টাইপই ভালো লাগবে। তো আমি কিন্তু জল একটু কমই ব্যবহার করেছি। তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়ে অনেকটাই গাঢ় হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো জলটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু হাই ফ্লেমে একটা বলক আসতে দেব। ঝোলে বলক আসতে শুরু করে দিয়েছে। এখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 10 থেকে 15 মিনিট এঁচড়টাকে খুব ভালোভাবে ঝোলের সাথে সেদ্ধ করে নিয়েছি। এখন নাড়াচাড়া করে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব, যাতে করে ঝোলের থিকনেসটা আরেকটু গাঢ় হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ঝোলের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এখানে কিন্তু আলু আর এঁচড় পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো। গন্ধের পরিমাণটা আরেকটু বাড়ানোর জন্য যে মশলাটা আমরা রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিয়ে দিব একটা সিক্রেট উপকরণ, যেটা না দিলে কিন্তু এই রান্নাটা পুরোপুরিভাবে অসম্পূর্ণ থাকবে, যার কারণেই কিন্তু এই রান্নাটার নাম পড়েছিল একটা। তো সেটা হলো গিয়ে আচারের তেল। এখানে আমি জলপাইয়ের আচারের তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচের মতো। তোমরা কিন্তু যে কোনো আচারের তেল ব্যবহার করতে পারো। এই রান্নাটার নামই হলো আচারি কাঁঠালের রেসিপি। তো তার জন্য কিন্তু আচারের তেল দেওয়াটা কিন্তু মাস্ট। আচারের তেলটা দিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 3 মিনিটের মতো। তো এখন দেখতে পাচ্ছ কতটা কালারফুল আর কতটা জুসি, কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে আচারি কাঁঠালের রেসিপি ট্রাই করবে। তো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে পুরোপুরিভাবে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের আচারি কাঁঠাল বলো বা আচারি এঁচড় বলো, দুটোই কিন্তু একই নামে পরিচিত। তো সেই রান্নাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে লিখে জানাও তোমাদের কাছে এই আচারি কাঁঠাল কীরকম লেগেছে। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের একটা রান্না, পরের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে। টাটা।